তোমাদেরকে এখন একটা দুঃখের কথা বলবো। কাজের আপা ফাঁকি দিয়ে চলে গিয়েছে। এই কথাটা শুনে অনেক রাগও উঠলো, আবার হাসিও পেল। যে কারণে ভয় করেছিলাম সেটাই হয়ে গেল। বাবুরাব্বু আজকে কোমায় চলে গিয়েছে। বলতেছে কী ঘটনা ঘটেছে। এখন থেকে সব কাজ আমাকেই করতে হবে। অন্য কোনো কাজের লোক পাবো কি না তা জানি না। যত যাই বলি না কেন, কাজের লোক থাকলে আমরা আসলে অনেক বেশি অলস হয়ে যাই। এটা আসলে বাস্তব সত্যি কথা। মানে ওদের বেলায় সব ঠিক, আর আমাদের বেলায় কোনোটাই ঠিক না। টাকা দিলে কাজের লোকের অভাব হয় না। কষ্ট করে যাও শোনা, লক্ষ্মী ছেলে আমার, ভালো ছেলে। শোনা আমরা গৃহস্থীরা যদি কাজের লোককে না করে দিই তাহলে কাজের লোকের মাথা গরম হয়ে যায়, তখন ওরা চিড়েচিড়ি করে। তো সহজে আমরা চাইলেও কোনো লোকে বাদ দিতে পারি না, আর ওরা সহজেই আমাদেরকে না করে দিতে পারে, ওদের কোনো সমস্যা হয় না। তোমাদেরকে কি বলবো, কাপড় চোপড় ধোয়া, সে কীভাবে যে কাপড় চোপড় ধোয় তোমরা শুনলে অবাক হয়ে যাবা। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 10টা বাজে। রুটি বানাচ্ছি আর শিখতেছি। আজকে রবিবার, আজকে জায়নের আব্বুর অফিস বন্ধ, তাই উনি আজকে বাসায় আসেন। উনি জায়নকে নিয়ে স্কুলে যাবেন। যেহেতু আজকে ওনার বন্ধ এবং উনি জায়নকে নিয়ে স্কুলে যাবে, তাই আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আজকে সকালবেলা রান্না করিনি, কারণ রান্না করতে গেলে আবার রুটি বানাতে দেরি হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। রান্নাটা পরে সেই নিব। সেই পরে যে কবে হবে আল্লাহই জানে। পরে রান্না করলে অনেক দেরি হয়ে যায়, সে রান্না করতে করতে বিকাল কিংবা সন্ধ্যা হয়ে যায়। আজকেও মনে হচ্ছে তাই হবে। বাবুর আব্বুর জন্য 2টা ডিম ভাজি করে নিচ্ছি। একটা ডিম দিয়ে আসলে এতগুলো রুটি খাওয়া যায় না, তাই একসাথে 2টা ডিম ভাজি করে নিচ্ছি। ইদানিং ডিম পোচ দিয়ে পরোটা খেতে ভালো লাগে না, একটু পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে ডিম ভাজি করে খেতে অনেক ভালো লাগে। আমি সবসময় সেটাই করি, কিন্তু এর জন্য অনেকগুলো পেঁয়াজ কাটতে হয় আর মরিচও কাটতে হয়, হাত জ্বালাপোড়া করে, আবার অনেক সময় খুব বিরক্তও লাগে, কিন্তু কিছু করার নেই। খেতে ইচ্ছে করে তাই করতেই হয়। মনটা অনেক ভালো। মেয়েদের জামা আনার জন্য টাকা ম্যানেজ করা হয়ে গিয়েছে। আজকে পাবো না জামা আনতে, কালকে যাবো জামা আনতে। কালকে গিয়ে মেয়েদের জামাগুলো নিয়ে আসবো। এটা ভাবতে অনেক ভালো লাগছে। আল্লাহ জানে টেলারের মহিলা কীভাবে করে জামা বানিয়েছে। আশা করি সব সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আমি ওনাকে ফোন দিয়েছিলাম, উনি বলেছেন জামা সবগুলো বানানো হয়ে গিয়েছে, সব ঠিক আছে। এখন ভালো ভালো এগিয়ে নিয়ে আসতে পারলেই হলো। তোমাদেরকে এখন একটা দুঃখের কথা বলবো। কাজের আপা ফাঁকি দিয়ে চলে গিয়েছে। ঈদের সময় যে গেল আর আসেনি। আরে বাবা, তুমি কাজ করবা না, আসবা না, একটা ফোন তো দিবা। ফোন দিয়ে তো বলবা যে আমি আর কাজ করবো না। আমি ওর আশায় ছিলাম ও আসবে, পরে দেখি ওর আশা কোনো খবর নেই। পরে ওকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর বললাম তুমি কোথায়? সে বললাম দেশে আসি। প্রথমে বলে আমি দেশে আসি, তখন আমি বললাম তুমি কখন আসবা? সে বলছে আমি আর আসবো না। আমি বললাম তুমি আসবা না মানে তুমি আর কাজ করবো না? তখন বলছে না আমি আর কাজ করবো না। তখন আমি বুঝলাম। আমি বললাম তুমি তো ঢাকায় আসছো, তুমি আসছো কবে? পরে সে বলে হ্যাঁ আমি আসছি, কিন্তু আমি আপনার বাসায় কাজ করবো না। তখন আমার খুব রাগ উঠলো। আমি বললাম তুমি কাজ করবো না ভালো কথা, আমাকে ফোন দিয়ে বলতে পারতা যে আমি কাজ করবো না, কেন শুধু শুধু আমাকে অপেক্ষা করলা তোমার জন্য? তারপরে তাকে বললাম তুমি কেন কাজ করবো না? তখন সে বলে তার নাকি পোষায় না। এই কথাটা শুনে আমার অনেক হাসি পেল। তার পোষায় না? আরে বাবা, তাকে রেখে তো আমারই পোষায় না। সপ্তাহে 7 দিনের মধ্যে সে 4 দিনই আসে না, 1 মাসের মধ্যে সে 10-15 দিন আসেই না। ওকে যদি আমারই পোষায় না, তারপর আমি ওকে রেখেছি যে ঠিক আছে কষ্ট করে খায়, গরিব মানুষ, সমস্যা হয় এই কারণে আসতে পারে না। ও মা, সেদিকে উল্টা আমাকে বলে তার পোষায় না। এই কথাটা শুনে অনেক রাগও উঠলো, আবার হাসিও পেল। স্কুলে যাওয়ার সময় খাবার খেতে গেলে জান এত বেশি ঝামেলা করে কি বলবো। খুব বিরক্ত লাগে ওকে খাওয়াতে গেলে, ও খেতেই চায় না। কলা ঠিক করো, কলা ঠিক করো। ও তো মুখ খালি কইছে খাওয়াই দিতে। এ না খেতে সুস্থ দোকানে বাদ দে। ওর আব্বু বলে তুমি ওর খাবার প্লেটে আমার কাছে দাও, আমি ওকে খাইয়ে দিই। কিন্তু ওর আব্বু ওকে কিছুক্ষণ খাইয়ে দিয়ে বিরক্ত হয়ে যায়, পরে আর খাওয়াতে চায় না। মানে সব প্যারা আসে আমার উপর, তাই না? আমার উপর যত প্যারা। আমি মা, তাই আমাকে সব কিছু করতে হবে। সে বাবা, তার সময় নেই, সে এত কিছু করতে পারবে না। তার বিরক্ত লাগে আর আমার বিরক্ত লাগে না? আমি মানুষ না? মানে আমার সমস্যা উনি বুঝতেই চায় না। ওনার সব সমস্যা, উনি ঠিকমতো খেতে পারে না, ওনার শরীর খারাপ, ওনার বিরক্ত লাগে, উনি অসুস্থ হয়ে যায়, এক্সেট্রা এক্সেট্রা। বাট আমার কোনো কিছু হয় না, আমার শরীর খারাপ হয় না, আমি মানুষ না।
আমার কাজ করতে কষ্ট হয় না, আমি অনেক ভালো আছি, বিন্দাস আছি। মানে আমার শরীরের কথা সে কখনোই ভাবে না। আচ্ছা, এই জিনিসটা ভাবে না, এই মহিলা যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমার বাচ্চাদেরকে কে দেখবে? আমি যদি 8টা মহিলা বিয়ে করে আনি, সেই মহিলা কি আমার এই বাচ্চাদেরকে দেখবে? তাকে ঠেকা পড়ছে এই 4টা বাচ্চাদের দেখে রাখবে সে? আর দেখে রাখতো যদি তুমি সেই পদের হইতা। তুমি তো সেই পদের না। তুমি আপনার মার সাথে যেরকম ব্যবহার করো, আর সে তো সৎ মা, তার সাথে না জানি কী খারাপ ব্যবহার করবে। মেজাজটা গরম হয়ে যায় তার কথা শুনলে। যাই হোক, সখিনার কথা বলি। ম্যাডাম মাসের মধ্যে 10-12 দিন আসেই না, তার মধ্যে আবার ঠিক টাইমে আসে না, দেরি করে আসে। তেল শেষ হয়ে গিয়েছে, এই তেলগুলো জমিয়ে রেখেছিলাম, এখন এই তেলগুলো দিয়ে পোয়াটা ভাজতেছি। মানে উনি হাফ কেজি করে তেল আনে, বুঝছো? হাফ কেজি করে তেল আনলে কয়দিন যায় বলো তো? 1 কেজি আনলে কি সমস্যা? মানে ওনাকে নিয়ে আমি আর পারি না রে বাবা। যখন খুব বেশি চেঁচিড়ি করি তখন 1 কেজি আনে, নাহলে সবসময় হাফ কেজি নিয়ে আসে। বাবুরাবু ছেলেকে নিয়ে স্কুলে চলে গিয়েছে। আজকে একটা মজার ঘটনা ঘটেছে, বুঝছো? এমনিতেই উনি আজকে স্কুলে যাবে, এই কারণে আমি একটু ভয় ভয়ে ছিলাম, না জানি কী না কি হয়। যে কারণে ভয় করেছিলাম সেটাই হয়ে গেল। বাবুরাবু আজকে কোমায় চলে গিয়েছে। বলতেছে কী ঘটনা ঘটেছে। আসলে ওদের স্কুল তো খুলেছে এই রোববারে, মনে করো 22 তারিখ স্কুল খুলেছে। তো আমি অনেকে বলেছিলাম যে 15 তারিখ স্কুল খোলা, তো 15 তারিখ স্কুল বন্ধ ছিল। তো স্কুল খোলা দেখে উনি আমাকে টাকা দিয়েছিল প্রতিদিন, সেই টাকা আমি জমে রেখেছিলাম, ওই টাকা দিয়ে মেয়েদের জামাগুলো নিয়ে আসবো। এই পর্যন্ত সব কিছু ঠিক ছিল। সমস্যা হলো তখন যখন উনি বলল ছেলে স্কুলে বেতন দিয়ে আসো। তো উনি আমাকে বেতনের টাকা দিয়েছিল বেতন দেওয়ার জন্য। তো আমি কি করব, স্কুল তো বন্ধ, বেতন কিভাবে দিব? তখন আমি ওনাকে বললাম যে স্কুলে যে বেতন নেয় সে ছুটিতে গেছে, ওরা এখনও আসে নাই। তো আমার কথা উনি বিশ্বাস করে নাই, একটু সন্দেহ করেছিল। বলতেছি স্কুল খোলা, স্কুলের লোক কোথায় গেল? আমি বলতেছি না, লোক নাই, লোক চলে গিয়েছে, ওরা আগামী সপ্তাহে আসবে। তারপরও উনি আমার কথা বিশ্বাস করতেছিল না। উনি বলতেছে যে উনি নিজে গিয়ে বেতন দিয়ে আসবে। তো আজকে রবিবার, আজকে উনি গিয়েছিল বেতন দিতে। তো যাওয়ার পরে সব শুনে গিয়েছে যে স্কুল বন্ধ ছিল। ছেলের স্কুলে বেতন হচ্ছে 800 টাকা, উনি আমাকে দিয়েছে 1000 টাকা। উনি বলেছিল তোমার তো বাসা পড়ার জুতা নেই, তো তুমি 60 টাকা দিয়ে একটা জুতা কিনো, আর ছেলে যা আসা খরচ দিও, আর বাকি টাকা দিয়ে বেতন টাকা দিও। তো 60 টাকা দিয়ে কি আর জুতা কেনানো যায় বলো? বাসা পড়ার জুতা সেটা 60 টাকা দিয়ে কিনলে কী হবে? 60 টাকা স্যান্ডেল তো ছিঁড়ে যাবে, সেটা তো ভালো থাকবে না। এই জন্য আমি একটু বেশি টাকা দিয়ে জুতা কিনলাম। সেটা আমি ওনাকে ফোনে বলেও দিয়েছিলাম। তারপরে যে টাকাগুলো ছিল সে টাকাগুলো আমি রেখে দিয়েছিলাম, যেহেতু আমি স্কুলে যাইনি। তো স্কুলে যাওয়া হিসেবে এই টাকাগুলো আমার কাছে ছিল। আমি বললাম এই টাকাগুলো দিয়ে আমার এই সপ্তাহে চলে যাবে। তো উনি বাসা আসার পরে অনেক চেঁচিড়ি করেছিল যে টাকা আমাকে ফেরত দাও। আমি বলেছি আমার কাছে টাকা নেই, তুমি 500 টাকা নিতে পারো। সে বলতেছে না, আমি 500 টাকা নিব না, তুমি আমাকে 800 টাকা দাও। তোমাকে কে বলেছে এত টাকা দাম দিয়ে জুতা কিনতে? আমি তোমাকে টাকা দিব না, তুমি এই টাকা দিয়ে 10 দিন চলবা, হাবি যাবি, এসেট্রা এসেট্রা, আরও কত কিছু। তারপরের দিন আবার সব ঠিক। প্রতিদিন বাসা আসার পরে এই টাকা নিয়ে অনেক অ্যাক্সেস করতো। যাই হোক, তো সেই সপ্তাহটা চলে গেল। তো যখন সে শুনলো যে আমি স্কুলে যাইনি, তো এই টাকাগুলো ছিল আমার কাছে, আমি এই টাকাগুলো কী করেছি, আমাকে ফোন দিয়ে চিল্লি, মানে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার এত টাকা তুমি নিছো, আমার টাকা দাও, টাকা দাও। মানে সে অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গিয়েছে। তখন আমি বললাম তুমি এমন করো কেন? টাকা নিচ্ছি তো কী হয়েছে? হ্যাঁ, তুমি এটা ঈদ গেছে, আমার কিছু দিছো কি না? এটা ঈদের বকশিসও দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই, আর আমি কিছু টাকা নিয়েছি, জমাইছি, তোমার এত সমস্যা কেন? তুমি এমন করো? এসব কথা শোনার পরে সে চুপ হয়ে গেল, আর কিছু বলল না। পর আমি বললাম তোমাকে তো বলেছিলাম যে আপা যে জামাগুলো দিয়েছে ওই জামাগুলো বানিয়েছি, ওই জামা বানানোর জন্য টাকা দিতে, তুমি কি আমার টাকাগুলো দিয়েছিলা? দাও নাই। তো আমি এই টাকাগুলো ওখানে খরচ করেছি। হ্যাঁ, এটা শোনার পর আরও বেশি খেপে গিয়েছে। হ্যাঁ, তুমি এই পচামার্কা জামাগুলোর টাকা দিছো কেন? এগুলো কোনো জামা হইলো? মানে উনি মানে অস্থির হয়ে গেছে। হ্যাঁ, জামাগুলো বের করো, আমি এগুলো ছিঁড়ে ফেলবো। চিল্লি, মানে কী যে একটা অবস্থা জানো না পুরা। উনি আবার ঝগড়া করে বেশি সামনে চলে আসলে তখন আমি হেসে দেই, তখন আর আমি ঝগড়া করতে পারি না। আজকে তাই হয়েছিল। আজকে রাতে সেরকম চেঁচিড়ি করেছিল, তখন আমি বেশি দিয়েছিলাম। তারপরে সে আর কিছু বলেনি। কিন্তু পরের দিন আমাকে ফোন করে বলতেছে তুমি এটা কি করলা? এত কষ্ট করে সংসার চালাই, এত খরচ, তুমি এই টাকাগুলো কেন খরচ করলা? কেন তুমি বুঝো না আমার সমস্যাটা? মানে এখন তো আর কোনো উপায় নেই, এখন তো সে টাকাগুলো আমার কাছে পাবে না, আর আমার সাথে বেশি তেরেমি করলে আমিও তো খাওয়া দাওয়া অফ করে দিব। এই কারণে সে আমার সাথে এভাবে করে কথা বলতেছিল। আমিও বললাম তুমি এত হিসাব করো কেন? হ্যাঁ, এই টাকাগুলো আমি নিয়েছি বাচ্চাদের জন্য খরচ করছি, এত হিসাব করো কেন? এইসব বাদ দাও, এইসব ভুলে যাও। আল্লাহই জানে কবে এই শোক উনি ভুলেন। এটা নিয়ে আমাকে কতদিন কথা শুনতে হবে সেটা একমাত্র আল্লাহই জানে। আগে সখিনা ময়লা নিয়ে যেত, কিন্তু এখন তো সখিনা নেই, তাই জ্যানকে ময়লা দিয়ে দিয়েছি। ও ময়লা নিচে নিয়ে ড্রামে রেখে আসবে। ময়লা অনেক বেশি হয়ে গিয়েছে, আমার ছেলেটা অনেক কষ্ট হয়েছে ময়লাগুলো নিতে। যখন আমি হাতে নিয়েছিলাম তখনই বুঝলাম যে ময়লাটা বেশি হয়ে গিয়েছে। পর আফসোস করলাম ময়লাটা আমি গিয়ে দিয়ে আসতাম, কেন যে ওকে দিলাম। যাও, কষ্ট করে যাও।
আমার ছেলেটার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। তোমার আব্বু তো যাবে না মজা নিয়ে, তোমার এই যাওয়া লাগলো, যাও কষ্ট করে যাও শোনা, লক্ষ্মী ছেলে আমার, ভালো ছেলে তো না পারবে, যাও। অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে পাঠালাম। না, এরপর থেকে ময়লা কম হলে ওকে দিব। আসলে বেশি ময়লা জমে গিয়েছিল তো, প্রতিদিন ময়লা নিয়ে গেলে এই সমস্যাটা হয় না, কিন্তু একদিনে বেশি জমলেই সমস্যাটা বেশি হয়ে যায়। পানি পড়ে গিয়েছে জায়গাটাতে, পানিগুলো ভালোভাবে মুছে নিচ্ছি। এখন থেকে সব কাজ আমাকেই করতে হবে, অন্য কোনো কাজের লোক পাবো কি না তা জানি না। সকিনা ছিল, তাও কোনো রকমে কিছুটা কাজ এগিয়ে নিতে পেরেছি, কিন্তু এখন তো সেটাও পারবো না। ঘর না হয় কোনো রকমে মুছে নিলাম, কিন্তু কাপড় চোপড় ধুতে আমার অনেক কষ্ট হয়ে যাবে। আমার হাতে ব্যথা তোমাদেরকে বলেছিলাম, এই হাতে ব্যথার জন্য আমি কোনো কাজ করতে পারি না। তাছাড়া আমার ঠান্ডার সমস্যা আছে, কীভাবে যে কী করব কিছুই বুঝতে পারছি না। আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা, তোমাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ এত পরিমাণ ভালো থাকে, তাহলে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও, লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। বাবরা বউ অবশ্য বলেছে উনি কাপড় চোপড় ধুয়ে দিবে, কিন্তু প্রতিদিন কাপড় চোপড় ধুতে পারবেন না। তাছাড়া কাপড় চোপড় ভিজাতে গেলে ওনার সাথে অনেক ঝামেলা হয়। বেশি কাপড় হয়ে গেলে উনি চিড়াচিড়ি করেন, আবার বেশি কাপড় না হলেও চিড়াচিড়ি করেন। উনিই বলে যে তুমি কাপড় চোপড় ভিজিয়ে রাখো, আমি ধুয়ে দিব। এসে বলে আমার শরীরটা ভালো লাগছে না, আজকে ধুবো না। এইভাবে করে কাপড় চোপড় জমা রাখে, পরে কাপড় চোপড়গুলো গন্ধ হয়ে যায়, তাই ওনাকে দিয়ে কাপড় চোপড় ধোয়াতেও ইচ্ছা করে না। কিন্তু কী করব, আমি তো একা সব কাপড় চোপড় ধুতে পারবো না, তাই আমি ঠিক করেছি যতটুকু পারি কাপড় চোপড় ধুয়ে দিব, যেগুলো আমি পারি না সেগুলো বাবুরাবুকে দিব ধোয়ার জন্য। যত যাই বলি না কেন, কাজের লোক থাকলে আমরা আসলে অনেক বেশি অলস হয়ে যাই, এটা আসলে বাস্তব সত্যি কথা। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন অনেক কাজ করেছিলাম ঘরে, তখন শরীরটা ভালোও লেগেছিল, এত বেশি অসুস্থ ছিলাম না। কিন্তু চতুর্থ সিজারে বাচ্চা হওয়ার পর থেকে আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম, ঘরে কোনো কাজই করতে পারছিলাম না, মাথা নিচু করে কোনো কাজই করতে পারছিলাম না। এই কারণে বাধ্য হয়ে বরে গেছিলাম। এইসব ঝামেলার কারণে আমি প্রেগনেন্সিতে কষ্ট করে হলেও কাজগুলো করে নিয়েছি, কোনো কাজের লোক রাখিনি। কিন্তু বাচ্চা হওয়ার পরে বাধ্য হয়েই কাজের লোক রাখলাম। সকিনা যে বলল ওর পোষায় না, ওর পোষাবে কীভাবে? আমি ওকে প্রথমে রেখেছিলাম 3 কাজের জন্য, 3 কাজের জন্য 1000 টাকা করে 3000 টাকা করে দিয়েছিলাম ওকে। কিন্তু ও কী করেছে, ঠিক টাইমে আসে না, দেরি করে আসে, মিস দেয়। আচ্ছা আমি 3টা কাজের জন্য লোক রেখেছি, আমি পাই না বিধায় তো লোক রেখেছি। আমি যদি পারতাম তাহলে কি আমি কাজের লোক রাখতাম? অবশ্যই রাখতাম না। তার এসব ঝামেলার কারণে আমি পরে তাকে দিয়ে 2 কাজ করিয়েছি, তারপরেও দেখি তার এই সমস্যা। পরে চিন্তা করলাম ওকে না করে দিলে তো আমারই সমস্যা, আমারও তো কাজগুলো করা লাগে। তারপরে ভাবলাম যে কাজগুলো আমি একেবারেই করতে পারবো না, যেগুলো না করলেই নয় সেগুলো ওকে দিয়ে করাই। তখন ওকে বললাম যে তুমি এক কাজ করো, তোমার যখন এত সমস্যা, তুমি এত লেট করো, ঠিক টাইমে আসো না, আবার দেরি করে আসো, আবার মিস দাও, এর থেকে ভালো তুমি এক কাজই করো, তাহলে আমার আর কোনো সমস্যা হবে না। তুমি না আসলেও কোনো সমস্যা হবে না, বা তুমি যদি দেরি করে আসো তাও সমস্যা হবে না। এই কারণেই ওকে দিয়ে আমি এক কাজ করিয়েছিলাম। তারপরে ওকে আমি এক কাজের জন্য 1500 টাকা দিয়েছিলাম। ও বলেছিল এক কাজ করবে না, এক কাজ করতে ওর অনেক কষ্ট হয়ে যাবে, এত কষ্ট করে ছয়তলা বেয়ে উঠবে, 1000 টাকা দিয়ে পোষাবে না। তো আমি বলেছি ঠিক আছে, তুমি তাহলে 1500 টাকা রাখো, তুমি এক কাজই করো, 1500 টাকা রাখো। তারপরও তার সমস্যা, তারপরও সে ঠিক সময় আসে না। তারপর আমি কোনো রকমে তাকে দিয়ে মানিয়ে নিয়েছি। কিন্তু এখন সে যদি এটা বলে যে তার পোষায় না, তাহলে জিনিসটা শুনতে আসলে অনেক খারাপ লাগে। ওকে দিয়ে তো আমার পোষায় না, তারপর আমি ওকে রেখেছি, থাক গরিব মানুষ কাজ করতেছে, ওর যেমন কাজ লাগবে ঠিক তেমনই তো আমার লোক রাখবে। তাছাড়া ও যেদিন মিস দেয় সেই কাজগুলো পরদিন এসে করে দেয়, এই কারণে আমার কোনো সমস্যা হয় না। আমরা গৃহস্থীরা যদি কাজের লোককে না করে দিই তাহলে কাজের লোকের মাথা গরম হয়ে যায়, তখন ওরা চিড়াচিড়ি করে, আপনারা আমাকে কেন বাদ দিলেন, আমি এখন কাজ পাবো কোথায়, এখন কীভাবে কী করব। তো সহজে আমরা চাইলেও কোনো লোকে বাদ দিতে পারি না, আর ওরা সহজেই আমাদেরকে না করে দিতে পারে, ওদের কোনো সমস্যা হয় না। তখন আমাদের সমস্যা হয় না যে আমরা কোথায় লোক পাবো, আমরা কীভাবে কাজের লোক রাখবো, এরকম কোনো সমস্যা আমাদের হয় না। মানে ওদের বেলায় সব ঠিক আর আমাদের বেলায় কোনোটাই ঠিক না। এই থালা বাসন ও ধুয়ে দেয়, ওর জন্য জমে থাকে, ও ধোয় না, দেরি করে আসে, তারপর থেকে আমি থালা বাসন ধুই। ওর ভরসায় আমি আসলে কোনো কাজই রাখি না, আমি যতটুকু পারি সব কাজ করে রাখি, যা শুধু ঘর মোছাটা আর কাপড় চোপড় ধোয়াটা ওকে দিয়ে করাই। আর যেদিন সে মিস দেয় সেদিন সে সবজিগুলো কেটে দেয়, থালা বাসন থাকলে সেগুলো ধুয়ে দেয়। ওর যে থালা বাসন ধোয়ার সিঁড়ি, কোনো রকমের থালা বাসন ধুয়ে দেয়, ঠিকভাবে পানি দিয়ে ধোয়েও না। আমার দেখলে তো কেমন লাগে, একদিন খেয়াল করেছিলাম, দেখলাম যে সে এভাবে করে থালা বাসন ধুচ্ছে, তারপর থেকে আমি ওকে দিয়ে থালা বাসন ধোয়াই না। মানে থাকলে ধোয়াই, কিন্তু আমি সব থালা বাসন ধুয়ে রাখি, তাকে দিয়ে ধোয়াই না। তারপরে তার কাপড় চোপড় ধোয়া, তোমাদেরকে কি বলবো, কাপড় চোপড় ধোয়া, সে কীভাবে যে কাপড় চোপড় ধোয় তোমরা শুনলে অবাক হয়ে যাবা। সে অল্প কিছু উল্পাটা দিয়ে কাপড় চোপড় ভিজায়, যাতে করে খুব বেশিক্ষণ ধুতে না হয়। আচ্ছা সেটা বাদ দিলাম। এরপরে সে যখন কাপড় ধুবে, মানুষের কাপড়গুলোকে ভালোভাবে কসলায় না,
হুইলপাড়া দিয়ে ভিজানোর পরে যখন ধুবে তখন কাপড়গুলোকে ভালোভাবে পানি দিয়ে কষায় ধুবে না, সে না ওটা করে না। সে জাস্ট কাপড়গুলোকে হুইলপাড়া থেকে বের করে জাস্ট একটা চাপ দেয়, মানে ময়লা পানিগুলো ফেলে দেয়। তারপরে ওই বালতিতে পানি ভরে নেয়, ওই পানির ভিতরে কাপড়গুলো রেখে খোলায় দেয়। বুঝতে পারছো তো কীভাবে সে কাপড় চোপড় ধোয়? না কাপড় চোপড়ের ভিতরে ময়লা সাফ করে, না কাপড় চোপড় ভালোভাবে চিপায় ধোয়, না কাপড় চোপড়গুলো ভালোভাবে কষলিয়ে ধোয়। সে এভাবে করে কাপড় চোপড় ধোয়। একদিন আমি খেয়াল করলাম, তখন আমি তাকে বললাম, তুমি যে এভাবে করে কাপড় চোপড়গুলো ধুচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? তখন আমার কথা শুনে সে নিজে লজ্জা পেলো, বলছে না আমি তো এভাবে ধুই না। আমি তো দেখছি তুমি এভাবে ধোও, দেখো তুমি দরকার হলে কাপড় চোপড় কম ধো তাও ভালো, বাট তুমি এভাবে করে কাপড় চোপড় ধুয়ে না। তোমাকে আমি বলেছি তুমি কাপড় চোপড় অল্প করে ধো, বেশি করে ধোয়া দরকার নেই, অল্প করে ধো কিন্তু সুন্দর করে ধো। তারপরেও সে আমার কথা শুনে না, সে প্রায় সময় এই কাজগুলো করে। এখন তোমরাই বলো, প্রতিদিন কি কাজের লোকে পাহারা দেওয়া যায়? যায় না। তো আমিও তাকে পাহারা দিই না, কিন্তু আমি শিওর সে এভাবে করে কাপড় চোপড় ধুয়েছে। প্রতিদিন এভাবে করে বাচ্চাদের কাপড় চোপড়, ওর আব্বুর কাপড় চোপড় এভাবে করে ধুয়েছে, আমাদের কাপড় চোপড় এভাবে করে ধুয়েছে, ভালোভাবে কসলাই নেই। এরকম কাজে বউ রাখার থেকে না রাখাই ভালো। এত সমস্যার পরও আমি তাকে না করিনি, ঠিক আছে গরিব মানুষ কাজ করে খায়, কিন্তু সে কিভাবে পারলো আমাকে না করে দিতে? সে একবারও কি বুঝলো না যে আমার কাজ করতে কষ্ট হয়, আমার ছোটো বাচ্চা আছে? সবই তো সে জানে। সে কাজ করবে না ভালো কথা, সে আমাকে একজন লোক জোগাড় করে দিত, কিংবা সে বলতো যে আমি আর কাজ করবো না, আপনি একটা লোক খুঁজে নেন, তাও তো আমি সেই সময়ের মধ্যে একটা লোক খুঁজে নিতে পারতাম। কিন্তু সে এগুলো কিছুই না করে আমাকে না বলে চলে গেল। এই কাজটা যদি আমি করতাম তাহলে যে কত কাহিনী করতো সে। যাই হোক, সে যা করেছে ভালো করেছে, তার কাছে যেটা ভালো মনে হয়েছে সে সেটা করেছে। টাকা দিলে কাজে লোকের অভাব হয় না, সো আমিও কাজে লোক পাবো, ঠিক আছে? তাকে আমি কম টাকা দেই না, যে তাকে কম টাকা দেয় আমার সমস্যা হয়ে যাবে। তো আমি কাজে লোক পাবো, সেও কাজ পাবে। কিন্তু সবার বাড়িতে কাজ করতে গেলে তো আর সব ধরনের সুবিধা পাওয়া যাবে না। এইভাবে করে মিস দিলে কেউই তাকে রাখবে না, কেউই না। মানুষ লোক রাখে কাজ করার জন্য, সে যদি কাজ না করে মিস দেয়, দেরি করে আসে, তাহলে কেউই তাকে রাখবে না। তা আসে যত কম টাকাই রাখুক না কেন। ওর কারণে মনটা একটু খারাপ ছিল, তোমাদের কাছে বলে মনটাকে একটু হালকা করলাম। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।